আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান, অধ্যায় হচ্ছে রেওয়া মিল। আমরা সকলেই জানি রেওয়া মিল থেকে যখন আমরা অঙ্ক করতে যাই তখন সেখানে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এদের পরিমাণ নির্ণয় করতে বলে। তো আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় আয় বলতে কিছু হিসাবকে বুঝিয়ে থাকে। প্রথমে আমাদের এই হিসাবগুলো সম্পর্কে জানতে হবে এবং মুখস্থ করতে হবে। তুমি যদি এই হিসাবগুলো বুঝে থাকো, মুখস্থ করে থাকো, তাহলে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় তোমার কাছে একদমই ইজি মনে হবে। তো মুনাফা জাতীয় আয় হচ্ছে পণ্য বিক্রয়, বিনিয়োগের সুদ, আমানতের সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, সেবা আয়, শিক্ষানবিশ স্যালামি, স্থায়ী সম্পত্তি হতে মুনাফা। এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে পণ্য ক্রয়, কমিশন প্রদান, বিজ্ঞাপন খরচ, বেতন, মনিহারি খরচ, সাধারণ খরচ, ব্যাংক চার্জ, কুঋণ বা অনাদায়ী পাওনা, শিক্ষানবিশ ভাতা, ভাড়া প্রদান, স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে ক্ষতি, বিমা খরচ, প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, বহি পরিবহন। বহি পরিবহনের আরেকটি নাম হচ্ছে বিক্রয় পরিবহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক সময় পরীক্ষায় প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করতে বলে। তো প্রত্যক্ষ খরচ বলতে বোঝায় শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, নগর শুল্ক, পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, ডক চার্জ, মজুরি, কুলি মজুরি, জাহাজ ভাড়া, পণ্যের খালাস খরচ ইত্যাদি। তো এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আলাদা আলাদাভাবে বলে যে প্রত্যক্ষ খরচের পরিমাণ, তাহলে এই সমস্ত হিসাবগুলো তোমার যাবে। আবার যদি শুধু মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে মুনাফাজাত ব্যয়ের যে সমস্ত হিসাবগুলো আমরা এখানে দেখিয়েছি সেই সমস্ত হিসাবগুলোর সাথেও এই প্রত্যক্ষ খরচও যাবে। আবার মূলধন জাতীয় প্রাপ্তি, পরীক্ষার মধ্যে যদি আসে মূলধন জাতীয় প্রাপ্তি, তো মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কাদেরকে বুঝিয়ে থাকে? ব্যবসায়ে মূলধন বিনিয়োগ অথবা ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যবসা শুরু বা আরম্ভ শুধু মূলধন। স্থায়ী সম্পত্তি বিক্রয়, যে সম্পত্তিগুলো দীর্ঘ সময়ের জন্য ক্রয় করা হয় তাদেরকে স্থায়ী সম্পত্তি বলে। সেই স্থায়ী সম্পত্তির পাশে যদি বিক্রয় কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন আসবাবপত্র বিক্রয়, দালান কোঠা বিক্রয়, মেশিন বিক্রয় ইত্যাদি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, যেমন গৃহীত ঋণ, ব্যাংক থেকে ঋণ ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। আমাদের যদি পরীক্ষায় মূলধন জাতীয় প্রাপ্তি আসে, তাহলে এই তিনটি বিষয় যদি তোমার মুখস্থ থাকে তাহলে অবশ্যই তুমি মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে লিখতে পারবে। তারপরে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, সকল প্রকার স্থায়ী সম্পদ। যদি কোনো স্থায়ী সম্পদের কথা উল্লেখ থাকে এবং তাদের সাথে যদি ক্রয় উল্লেখ থাকে তাহলে সেটি মূলধন জাতীয় ব্যয়। কিন্তু স্থায়ী সম্পত্তির পাশে যদি বিক্রয় কথা উল্লেখ থাকে তাহলে সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন তাহলে মূলধন জাতীয় ব্যয় মানে কি? সকল প্রকার স্থায়ী সম্পদ, যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা ও যন্ত্রপাতি, মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় ইত্যাদি। আবার হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়ের জন্য শুধু একটি সূত্র শিখলে চলবে। মূলধন জাতীয় আয় সমান মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে সকল প্রকার মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন। পরীক্ষায় যদি আমাদের এগুলো আসে বা এগুলো অঙ্ক করতে বলে, তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি অবশ্যই সুন্দরভাবে সেগুলো অ্যান্সার করতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।